হ্যালো ভিউয়ার্স, রিয়াক্ট জেএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু থিওরিটিক্যাল, তো থিওরিটিক্যাল ভেবে আপনারা কেউ স্কিপ করে যাবেন না। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি ভিডিওটা যতটা শর্ট রাখার পসিবল ততটা। আর এই যে থিওরিটা যেটা আছে আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো, যদি আপনারা ওখানে রিকোয়েস্ট করেন আমাদের কমেন্টে, এবং ভিডিওতে লাইক শেয়ার যদি করেন ভিডিওটা আমাদের, বা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো কাইন্ডলি করবেন। তাহলে আমরা মোটিভেটেড হব যে আরও ভালো ভালো ভিডিও আনার, আরও এই যে রিয়াক্টের যে বিষয়টা সেটা ইনডেপথ শেখার। ঠিক আছে, তো এটা সব কিছুই নির্ভর করছে আপনাদের ওপরে। আপনারা যদি বেশি বেশি করে লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বেশি বেশি করতে পারবেন না, কিন্তু বন্ধুদের শেয়ার করলে তারাও যদি সাবস্ক্রাইব করে তো আমরা মোটিভেটেড হব। তো সেক্ষেত্রে আমাদের জন্য এই নোট রেডি করা বা পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে ইনডেপথ আপনাদের বা বিগিনারদের যে যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়, তাদের যে পেইন পয়েন্টস যেগুলো শেখার জন্য, সেই বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু ভিডিও রেডি করি। তো সেক্ষেত্রে আমাদের এই যে যে এফোর্টটা, সেটা যদি বুঝতে পারেন, আমাদের ভিডিওর মধ্যে থেকে যদি রিফ্লেক্ট হয়, তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের মতামত। তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও। তো এখানে অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ ফ্রম রিয়াক্টস পার্সপেক্টিভ। মানে আমরা এতদিন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানিয়ে এসেছি, তারপরে আমরা রিয়াক্ট শিখতে এসেছি। তো রিয়াক্ট শেখা শুরু করার পরে বেশিরভাগ সময় এটা হয়, পার্সোনালি আমার কথা বলছি, যে আমি প্রথম বুঝতেই পারতাম না যে রিয়াক্ট দিয়ে হবেটা কি। কারণ আমি তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ জেকোয়ারি এই সমস্ত কিছু দিয়ে তো ওয়েবসাইট বানাতেই পারছি। তো আবার নতুন করে একটা লাইব্রেরি শিখে, আবার নতুন কনসেপ্টগুলো শিখে, নতুন হুকস ফাংশন, আরও অনেক মানে অনেক কমপ্লেক্স জিনিস, অনেক কনফিউজিং জিনিস, সেগুলো শিখে সেইগুলো দিয়ে ওয়েবসাইট আমার বানিয়ে লাভটা কি? রিয়াক্ট তো তুলনামূলক অনেক নতুন, তাই না? তো তার আগে কি ওয়েবসাইট হতো না, বা তার আগে কি ওয়েব অ্যাপ হতো না? তো সেগুলোও হতো। তো হঠাৎ করে কেন এটার প্রয়োজন হলো? তো আমরা অলরেডি বেশ ৫টা ৬টা এপিসোড দেখে ফেলেছি। আমরা মোটামুটি একটা বেসিক লেভেলের একটা ওয়েবসাইট বানানো শুরু করেছিলাম। কিন্তু বানাতে গিয়ে আপনাদের হয়তো অনেকেরই ফিল হয়েছে যে এ তো অনেক বেশি কমপ্লেক্স হচ্ছে। এর থেকে তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এগুলোই তো বেটার ছিল। এত ঘুরিয়ে কাজ করার কি প্রয়োজন? তো আমিও একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা এবার থেকে এইচটিএমএল লিখবো না, আমরা জাভাস্ক্রিপ্টের থ্রু থেকে এইচটিএমএল লিখবো। তো সেই জিনিসটাই আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে অ্যাকচুয়ালি রিয়াক্ট কেন করবেন আর রিয়াক্ট দিয়ে অ্যাকচুয়ালি কি কি তৈরি করা হয়। ওকে, তো এখানে সবার প্রথমে লেখা রয়েছে যে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট যেটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইত্যাদি দিয়ে যেটা তৈরি করা হয়, কালেকশন অফ স্ট্যাটিক পেজ উইথ ফিক্সড কন্টেন্ট, মানে যেখানে কন্টেন্ট ফিক্স থাকে। তো এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করে, সিএসএস স্টাইল দেয়, জাভাস্ক্রিপ্ট মাইনর ইন্টারঅ্যাক্টিভিটি লাইক ফর্ম ভ্যালিডেশন অ্যানিমেশন এগুলো হয়। তো এইগুলোর এক্সাম্পল হলো ব্লগ, পোর্টফোলিও, বিজনেস ল্যান্ডিং পেজেস। তো এক্ষেত্রে আপনি 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বা 5-10 পৃষ্ঠারও বেশি আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এই তিনটে জিনিস ব্যবহার করে। তো এখন এখানে রিয়াক্টের পার্সপেক্টিভ কি? রিয়াক্ট ইজ নট নেসেসারি ফর স্ট্যাটিক পেজেস বা স্ট্যাটিক সাইটস। তো এখানে লেখা রয়েছে, তো ওভারকিল ইফ ইউ জাস্ট নিড সিম্পল পেজেস। তো আপনার কন্টেন্ট যদি ফিক্স থাকে, চেঞ্জ করার প্রয়োজন না হয়। ইউজার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা ইউজার এসে যদি ইন্টারাকশন না করে, তাহলে সেক্ষেত্রে তো প্রয়োজন হচ্ছে না। তো খেয়াল করে দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে আমরা যাই শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য। ওকে, ধরে নিন যে উইকিপিডিয়া, আমরা গিয়ে খুব একটা কি ইন্টারাক্ট করি? তুলনামূলক যদি আমরা ধরি যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব, এছাড়াও আমরা যদি মোবাইলে ধরি, ধরুন বা হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপ তো ওয়েব ভার্সানও আছে, তাই না? তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে পরিমাণে ইন্টারাকশন করি, বিং এ ইউজার হয়ে যে পরিমাণ ইন্টারাকশন করি, সমস্ত ওয়েবসাইটে কি আমরা সেইভাবে ইন্টারাক্ট করি? নিশ্চয়ই করি না। তো আমরা সবসময় যেহেতু মোবাইলের মধ্যেই অ্যাপ ইউজ করতে অভ্যস্ত, তো আমরা চাইছি, মানে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার যারা আছে, তো তারা ভেবেছে যে মোবাইলে যেমন সুন্দর ফিচার রয়েছে, স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাকে যদি প্রোভাইড করা যায় ইউজারদের জন্য। কারণ সবাই মোবাইলে অ্যাপ ইউজ করতে অভ্যস্ত, সবকিছু স্মুথলি চলে, কোনো কিছু রিফ্রেশ হচ্ছে না, সমস্ত কিছু ফাস্ট ফাস্ট ইন্টারাক্ট হচ্ছে, তাই না? তো সেরকম যদি আমরা ফিচার আমাদের ওয়েবসাইটে দিতে পারি, তো সেটাকে যদি ওয়েব অ্যাপে কনভার্ট করতে পারি, মানে ওয়েব অ্যাপ মানে ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টারাক্টিভ যদি বানাতে পারি, তাহলে আমরা
আমাদের যে পারপাস যেটা আছে যে ইউজারকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়া, তো সেটা অনেক বেশি আমাদের মানে সফল হবে আমাদের যে উদ্দেশ্য সেটা। তো এখন বেসিক্যালি এটা মনে হতে পারে যে সমস্ত ওয়েবসাইটে কি ইউজারের ইন্টারাকশন থাকতে হবে, এমন তো নয়। যে আমি একটা ইনফরমেশন দিতে চাইছি বা আমার যে পার্সোনাল পোর্টফোলিও সেখানে ইউজার এসে কি করবে, বা যে ভিউ নেবে আমার, তো সে এসে ইন্টারাক্ট করবে কি ওখানে? খুব বেশি হলে একটা ফর্ম থাকতে পারে, সেখানে হয়তো সে ফর্ম ফিল আপ করবে। তো হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আপনি যখন একটা অ্যাপ লাইক কোনো একটা মোবাইলের যে যেমন অ্যাপ হয় সেরকম টাইপের যদি কিছু একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারাকশন দিতে হবে। সেক্ষেত্রেই এখানে বলেছে যে ডাইনামিক ওয়েব অ্যাপের কথা, যে ডাইনামিক ওয়েব অ্যাপ রিয়াক্ট জেএস এর মাধ্যমে বানানোর কথা বলেছে। যেমন ডেফিনেশন হলো অ্যান ইন্টারেক্টিভ ডেটা ড্রিভেন অ্যাপ্লিকেশন দ্যাট আপডেটস ইন রিয়েল টাইম। তো কি হবে এখানে? এখানে কম্পোনেন্ট ইউজ হবে, যেমন ইউআই, যে ইউআই গুলোকে বানাতে হবে, যেমন ধরুন হেডার বা বাটনস ইত্যাদি, বা কার্ডস যেগুলো আছে সেগুলো। তারপরে স্টেট ম্যানেজমেন্ট, তো ডেটা চেঞ্জেস ডাইনামিক্যালি। তো ডেটা এখানে স্টেট মানে হলো ডেটার কথা বলছে, যে যে ডেটাগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, তো সেই সমস্ত ডেটাগুলোকে বলা হচ্ছে স্টেট। এবং স্টেট যখন হবে তো একাধিক ডেটা থাকবে, একাধিক ভ্যারিয়েবল থাকবে, তো সেগুলোকে আবার মেনটেনও করতে হবে, ম্যানেজ করতে হবে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে যে স্টেট ম্যানেজমেন্ট। আমরা খুব শীঘ্রই পড়বো স্টেট ম্যানেজমেন্টের ব্যাপারে। এছাড়াও একটা আছে ভার্চুয়াল ডম, ঠিক আছে, ফার্স্ট আপডেট উইদাউট ফুল পেজ রিলোড। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, মানে রিয়াক্ট এটার উপরে বেস করে তৈরি। তো অনেক সময় হয়তো এই ভার্চুয়াল ডমের কথাটা শুনেছেন। ভার্চুয়াল ডম কিছুই না, একটা অবজেক্ট যেটা রিয়াক্ট কি করে, যখনই আমরা কোনো একটা এইচটিএমএল কাইন্ড অফ সিনট্যাক্স লিখি না, তো তখন আমাদের পুরো ওয়েবসাইটটা, মানে ওয়েবসাইটে যে যে ট্যাগগুলো আমরা লিখলাম, তো সেই ট্যাগগুলোকে একটা কপি বানিয়ে নেয়, ঠিক আছে, একটা কাইন্ড অফ স্ক্রিনশট টাইপের নিয়ে নিল। তো তারপরে কি করে, যখন আমরা সেই ট্যাগগুলোর মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসি, তো সেটা আগের ট্যাগের সঙ্গে তুলনা করে দেখে যে নতুন কিছু অ্যাড হয়েছে নাকি ডিলিট হয়েছে। তো সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মনে করুন আমার এরকম একটা লিস্ট বানাতে হবে, তো আমরা কি দিয়ে বানাতে পারবো? এরকম ইউএলএলআই দিয়েই বানাই তো এগুলোকে। এই মনে করুন এই 3টে এলআই বানিয়েছি আমরা, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে এটা তো ডকুমেন্টে আসবে না, ডমে তো আসবে। তো সেই সঙ্গে রিয়াক্ট কি করবে, এই 3টে নিজের কাছে একটা কপি রেখে দেবে। ওকে, তো এবার মনে করুন একটা স্ক্রিনশট নিয়ে রাখলো, তো বেসিক্যালি একটা অবজেক্ট বানিয়ে রাখে, এছাড়া ভার্চুয়াল ডম আর কিছুই না, একটা অবজেক্ট। তো তারপরে মনে করুন আমার মনে হলো যে এই যে হাউ ইট ওয়ার্কস এর মধ্যে আরো দুটো পয়েন্ট অ্যাড করা উচিত আমার, তো আমি অ্যাড করে দিলাম ডাইনামিক্যালি। একটা ফর্ম থাকলো, সেই ফর্ম ফিল আপ করলাম, এটা অ্যাড হয়ে গেল। তো তো তখন কি করবে, রিয়াক্ট বলবে যে আমি এখন ব্রাউজার আপডেট করব না, আমি আগে মিলিয়ে দেখি আমার কাছে কি ফটো ছিল পুরনো। তো সে যখন নিজের আরেকটা যে যে ফটোটা প্রথমবার তুলেছিল এই 3টে এলিমেন্টের, সেই 3টে ফটোকে মিলিয়ে দেখলো, যে এখন দেখলো যে না, নতুন আরো দুটো এলিমেন্ট অ্যাড হয়েছে। তো তার মানে কি, এখানে ডিফারেন্স এসছে। তো এই 3টে এলিমেন্ট আর আগের যে 3টে এলিমেন্ট, সেই 3টে এলিমেন্ট তো ঠিকই ছিল। তো নতুন করে যখন সাপোজ এই দুটো এলিমেন্ট অ্যাড হয়েছে, তখন শুধু কিন্তু এই দুটো এলিমেন্টকেই অ্যাড করবে, বাকিগুলোকে কিন্তু আবার নতুন করে রেন্ডার করা, ডিসপ্লে করা, লোড করানোর প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে কি হবে, যে আমাদের যে স্ক্রিনে যে বিহেভিয়ারটা, যেটা যেটা ইউজার এক্সপিরিয়েন্স, সেটা অনেক বেটার হবে, যেহেতু বারবার জিনিসপত্র লোড হচ্ছে না। তো যেমন এক্সাম্পল হলো ফেসবুক, জিমেল, নেটফ্লিক্স, বা বিভিন্ন যে ড্যাশবোর্ড আমরা যেগুলো দেখি, সেগুলো কিন্তু লোড হয় না। ওকে, সেগুলো স্মুথ একটা সবসময় ইন্টারাকশন থাকে ওখানে। যে আমি যখন ফেসবুক স্ক্রল করে যাচ্ছি, আমার কিন্তু পোস্টগুলো পরপর মানে আসতেই থাকে, সেটাকে কিন্তু স্টপ হয় না, ক্রমাগত আসতে থাকে, পেজ রিফ্রেশ করার প্রয়োজন হয় না। তারপরে ধরুন আমরা যখন ইউটিউবে যে ভিডিওগুলোকে স্ক্রল করতে থাকি, তখন ভিডিও একটার পর একটা কিন্তু লোড হতেই থাকে। আচ্ছা, রিয়াক্টের পার্সপেক্টিভ কি, ডাইনামিক আর কমপ্লেক্স ইউআই সেগুলোকে ক্রিয়েট করা, ইউজার ইন্টারাকশন এফিসিয়েন্টলি। তো তখন থেকে আমি একই কথা বলে আসছি। তো এই জিনিসটা রিয়াক্ট হ্যান্ডেল করে। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনার ওয়েবসাইটটা কি জন্য আপনি তৈরি করছেন। ইউজারের কি প্রচুর পরিমাণে ইন্টারাকশন থাকবে, তাহলে রিয়াক্ট জেএস ইউজ করুন। ইউজারের কি ইন্টারাকশনের প্রয়োজন নেই, তাহলে আপনার এটার প্রয়োজন নেই রিয়াক্টের। সেক্ষেত্রে আপনি যে সিম্পল ফ্রন্ট এন্ডে যা যা ইউজ করছিলেন সেটাই ইউজ করবেন, ঠিক আছে। তো আমরা কখনো কিন্তু মশা মারার জন্য কামান দাগি না, তাই না? তো তারপরে এখন আমি এখানে একটা চার্ট দিয়ে রেখেছি, একটা টেবিল টাইপের,
আপনি খুব ইজিলি এটা নিজে থেকে পড়ে নিতে পারবেন, আর যদি প্রয়োজন হয় স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন। এছাড়া আমি তো শুরুতেই বললাম যে আমরা নিচে কিন্তু এটা লিঙ্ক করে দেবো আমাদের কমেন্ট সেকশনে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এই জায়গাটা স্ক্রল করছি না, অলরেডি আমরা এখানে বেশ কয়েকবার বুঝেও নিয়েছি এই জিনিসটা, সেটাই মোটামুটি একটা জিস্ট আকারে আছে। তো এখন রিয়াক্ট বিগিনারদের বুঝতে অসুবিধা কেন হয়, কারণ তারা স্ট্যাটিক ওয়েবসাইট বানানো শুরু করে। আমরা তো স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে শুরু করেছিলাম, আমি তো আমার কথাই বলছিলাম এতক্ষণ, আমি বুঝতেই পারতাম না যে কেন রিয়াক্ট ইউজ করবো। তো পোর্টফোলিও রিয়াক্ট তখন আননেসেসারি মনে হয়, কিন্তু যখন রিয়েল টাইম আপডেটের প্রয়োজন হয়, যখন চ্যাটিং টাইপের কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই, তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা। আচ্ছা, তারপরে রিয়াক্ট যখন কনসেপ্ট ইউজ করে যে কম্পোনেন্ট, স্টেট, প্রপস, হুকস, জেএসএক্স, তখন এই জিনিসটা অনেক বেশি হেডেকের হয়ে যায়। তারপরে সলিউশন কি, তখন বেসিক জাভাস্ক্রিপ্ট শেখাটা আমাদের জরুরি। তারপরে রিয়াক্ট শেখা জরুরি, সেটা আমি অলরেডি বলেই আসছি, সেই অনুযায়ী আমি কিন্তু প্লে লিস্টও রেডি করেছি। তারপরে তারপরে বিগার পিকচার, মানে আলটিমেটলি কি তৈরি হলো শেষ পর্যন্ত, সেই জিনিসটা আমরা দেখতেই পাই না। তো বিগিনাররা ভাবে যে জাস্ট যে কোয়েরি আর প্লেন জাভাস্ক্রিপ্ট দিয়ে বানালেই তো হয়ে যায়, আবার এত কিছু ঝামেলা করার কি দরকার। তো যেহেতু আমরা বড় আকারে জিনিসটা কল্পনা করতে পারি না, কারণ বড় প্রজেক্টে কাজ করিনি, আমরা কি কখনো ফেসবুকের মতন এত বড় সিস্টেম বানিয়েছি বা হোয়াটসঅ্যাপ টাইপের কিছু বানিয়েছি, কখনো আমরা বানাইনি। আমরা তো বিগিনার ছিলাম না, জুনিয়র ছিলাম। তো সেই জন্য আমরা জাস্ট কল্পনা করতে পারি না যে বড় আকারে হলে কি কমপ্লেক্স হবে। আচ্ছা, বা শুধু এগুলোর এক্সাম্পল কেন দেবো, ফ্লিপকার্ট, অ্যামাজন বা জোম্যাটো, সুইগি, এই যে অ্যাপগুলো রয়েছে, এইগুলো কি আমরা কখনো বানিয়েছি এরকম সিস্টেম ডিজাইন করা থেকে শুরু করে আমরা ডেটাবেস ম্যানেজ করা, ডেটাবেস ডিজাইন করা, সিস্টেম ডিজাইন করা, এই ইত্যাদি কাজগুলো করিনি যে কতটা কমপ্লেক্স হয় এই সমস্ত জিনিসগুলো। সেই জন্য আমরা ঠিকঠাক বুঝতেও পারি না। অবভিয়াসলি আমরা যেহেতু ব্যাকএন্ডেও যাবো, এরপরে নেক্সট দিয়ে বানাবো, তো সেই জন্য আমি সবকিছু এখানে উল্লেখ করছি, যে ডেটাবেস রিলেটেড জিনিসপত্র উল্লেখ করছি এখানে। আচ্ছা, রিয়েলিটি সলভ স্কেলেবিলিটি, মেনটেনেবিলিটি ফর বিগ অ্যাপস, এটা সবসময় বড় জিনিস বানানোর জন্য প্রয়োজন হয়। যেমন আপনি যদি ব্যাংকিং সেক্টরে কোনো অ্যাপ বানাতে চাইছেন যে ব্যাংকিং রিলেটেড, তো সেক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম সময় অ্যাঙ্গুলার ইউজ হয়, কারণ ওর সিকিউরিটির জন্য। তো অ্যাঙ্গুলার আরও বেশি কমপ্লেক্স, ঠিক আছে। তো সেই জন্য ওখানে অ্যাঙ্গুলার ইউজ হয়। আচ্ছা, তারপরে রিয়াক্ট কখন ইউজ করবেন, যেমন ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল টাইপের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, যেমন জিমেল, ফেসবুক ইত্যাদি। মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আমি এক্সাম্পল দিয়েওছি আগের এপিসোডে। তারপরে ফ্রিকোয়েন্টলি ডেটা আপডেট হবে এরকম কোনো কিছু। তারপরে যখন ব্লগ, ল্যান্ডিং পেজ ইত্যাদি ইউজ করবেন স্ট্যাটিক টাইপের, খুব বেশি ডাইনামিক হওয়ার দরকার নেই, ইন্টারাকশন নেই ইউজারের, তখন সিম্পল আপনি HTML, CSS, JS নিয়ে থাকুন। তো এখানে আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট প্রথমে শিখে নিন। তারপরে মডার্ন, স্কেলেবল, হাইপিং জবসের জন্য রিয়াক্ট শিখুন। তারপরে সমস্ত রিয়াক্ট ইজ নট ফর এভরি প্রজেক্ট বাট এসেনশিয়াল ফর ওয়েব অ্যাপস, এই ওয়ার্ডটা কিন্তু খেয়াল রাখুন যে ওয়েব অ্যাপের জন্য কিন্তু এটা প্রয়োজন। আচ্ছা, এবার একটা সিম্পল অ্যানালজি, মানে এক্সাম্পল টাইপের আপনাদের বুঝতে সুবিধা হবে, যেমন ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ, ঠিক আছে। ওয়েব অ্যাপ মানে রিয়াক্টের পার্সপেক্টিভ থেকে, যেমন বুক আর স্মার্টফোন। যখন স্ট্যাটিক ওয়েবসাইট, যখন আমরা প্রিন্টেড কোনো বুক, মানে কোনো বই পড়ছি, তখন কি থাকছে ওখানে, কন্টেন্ট ফিক্স, একবার প্রিন্ট করা হয়ে গেল, তারপরে আর কিছু চেঞ্জ করা যাবে না। তারপরে আপনি বইয়ের পৃষ্ঠা উল্টাতে পারবেন, মানে যেমন ক্লিক করছেন পেজগুলো ওয়েবসাইটে এসে, তো এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন, তো জাস্ট এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেই, তো খুব বেশি ইন্টারাকশন থোড়ি না হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে। তারপরে রেস্টুরেন্ট মেনু, ব্লগ, পোর্টফোলিও সাইট, এই টাইপের। তো why React is overkill, you don't need a smartphone to read a book, তাই না। ডাইনামিক ওয়েব অ্যাপ মানে রিয়াক্ট স্মার্টফোনের একটা এক্সাম্পল দিয়েছি। ইন্টারঅ্যাক্টিভ, আপনার রিয়েল টাইম, আপনার যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ওয়েদার আপডেট যেগুলো আসছে, সেগুলো তো রিয়েল টাইম, তাই না, সবসময় ইন্টারাকশন চলছে ওখানে। আপনি যে কোনো অ্যাপ একবার ইনস্টল করছেন, তারপরে ডেটা সমস্ত কিন্তু সিঙ্ক হয়ে যাচ্ছে আপনার কন্ট্যাক্ট বিটুইন হোয়াটসঅ্যাপ, ফোন বুক, সব কিছুর সঙ্গে। আর তারপরে অনলি আপডেট হোয়াট চেঞ্জেস, লাইক রিফ্রেশিং জাস্ট ইউর ইমেল বক্স, নট হোল ফোন। আমাদের কোনো একটা মেসেজ আসলো, আমরা হোয়াটসঅ্যাপে বা ইমেলে যখন আমরা ইমেল চেক করছি, তখন জাস্ট ইমেলের ভিতরে গিয়ে আমরা কিন্তু সেটাকে রিফ্রেশ করছি, পুরো ফোন কিন্তু আমরা রিস্টার্ট করছি না সেই জন্য। তো এখানে এক্সাম্পল দিয়েই রেখেছে। তারপরে বিল্ডিং এ স্মার্টফোন উইথ জাস্ট পেপার, মানে HTML আর সিজার, মানে কাঁচির কথা বলছে।
মানে জাভাস্ক্রিপ্ট ইজ পসিবল বাট পেইনফুল অ্যান্ড স্লো মেসি। তো বিশাল বড় একটা প্রজেক্ট যদি বানাতে হয় তো সেক্ষেত্রে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট দিয়ে মেনটেন করাটা ডিফিকাল্ট। আর এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি হতো না, নিশ্চয়ই হতো, আগে হতো, কিন্তু সেরকম এফেক্ট ইন্টারাক্টিভ হতো না, ইন্টারাক্টিভিটি ছিল না অতটা। তো তারপরে যখন মানুষের ব্যবহারের ওপরে সমস্ত কিছু কিন্তু মানে পরিবর্তন হয়, তাই না? তো এখন রিয়াক্ট কেন শিখবো? তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, হ্যান্ড রাইটিং এভরি পেজ, মানে প্রত্যেকটা পেজ আপনাকে লিখে লিখে করতে হবে। এটা রিয়াক্ট কি করে, ইনস্টলিং অ্যাপস অন স্মার্টফোন রাইট ওয়ান্স রিউজ এভরিওয়্যার, মানে এটা ওই কম্পোনেন্টের কথা বলছে যে একবার কম্পোনেন্ট বানান তারপর বারবার ইউজ করুন সেটাকে। কেন বিগিনাররা দে স্টার্ট উইথ বুকস ওয়েবসাইট, রিয়াক্ট ফিলস আননেসেসারি। যে প্রথমে আমরা ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে শুরু করি, সেই জন্য রিয়াক্ট শিখতে আননেসেসারি মনে হয়। কিন্তু যখন স্মার্টফোন মানে ওয়েব অ্যাপ কে বানানো শুরু করি তখন আমাদের কাছে যে কেন রিয়াক্টের অ্যাকচুয়ালি অস্তিত্ব আছে তখন গিয়ে ফিল করতে পারি আমরা। আচ্ছা, এখানে স্মার্টফোনের কথা বলা হচ্ছে তুলনা করার জন্য, ঠিক আছে, যে স্মার্টফোন কিভাবে ইউজ হয় আর বই কিভাবে ইউজ হয়, ঠিক আছে। আবার স্মার্টফোন মানে অন্যভাবে নেবেন না যে হয়তো ফোনের অ্যাপ বানাতে গিয়েই শুধু রিয়াক্ট লাগে না, ফোনের জন্য রিয়াক্ট নেটিভ আছে ঠিকই, আমি সেই জন্য বলছি না, আমি বই আর একটা বইয়ের সঙ্গে একটা মোবাইল ফোনের তুলনা করছি, যে স্মার্টফোনের তুলনা করছি, যে একটা বই যদি ওয়েবসাইট হয়, স্মার্টফোনটা হলো ওয়েব অ্যাপ, ঠিক আছে, এটা জাস্ট কম্পেয়ার করার জন্য। তো স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য এইচটিএমএল সিএসএস, ঠিক আছে। তো এখন আশা করি বোঝা গেছে যে কনসেপ্টটা বা ডিফারেন্সটা কি, অ্যাকচুয়ালি রিয়াক্ট দিয়ে অ্যাকচুয়ালি কি কি বানাবো। তার মানে ওয়েবসাইট আছে বলেই আমি রিয়াক্ট দিয়ে শুরু করে দিলাম এমন কিন্তু নয়। তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন কিনা সত্যিই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা থিওরিটিক্যাল ছিল, প্রায় 16-17 মিনিট আমাদের অতিবাহিত হয়ে গেছে অলরেডি। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, আর কিছুটা কনসেপ্ট কি ক্লিয়ার হলো যে রিয়াক্ট দিয়ে অ্যাকচুয়ালি কি কি বানাবো, আর নর্মাল ওয়েবসাইট বানাতে গেলে আমরা কি কি ইউজ করবো। আর এই জিনিসটা সবসময় আমি বলে থাকি আমার যে পার্সোনাল যে স্টুডেন্ট আছে সেটা তাদেরকে, যে আমরা কখনো মশা মারার জন্য কিন্তু কামান ইউজ করবো না, তাই না? তো সেই জন্য একটা থাপ্পড়ে কিন্তু মশা মারা যায়। তো সেই জন্য আমাদের বুঝতে হবে, আর কোনো ল্যাঙ্গুয়েজ কারোর ফেভারিট হওয়া উচিত না। যখন যে ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে তখন সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। যেমন আমার পিএইচপি ফেভারিট, নাকি আমার জেএস ফেভারিট, কেউ বললো না আমার জাভা ফেভারিট, তো এরকম ফেভারিট কিছু হয় না। যখন যে প্রজেক্টে যেটা নেসেসিটি থাকে সেটাকেই কিন্তু ইউজ করতে হয়। তো যখন যেমন প্রয়োজন হবে, এখন কোনো প্রজেক্টে যদি পাইথন ইউজ করতে হয় তো পাইথন ইউজ করতে হবে। কোনো প্রজেক্টে যদি আমার দরকার হয় যে না সত্যি আমার গো ল্যাঙ্গুয়েজ দরকার, সেক্ষেত্রে নোট চলবে না, তো সেক্ষেত্রে গো ল্যাঙ্গুয়েজ। তো কখনো কোনো ল্যাঙ্গুয়েজকেও ফেভারিট বানাবেন না। আর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবেন যে কখনো কোনো কখনো রিয়াক্ট জেএস ডেভেলপার হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। নিজেকে কখনো রিয়াক্ট জেএস ডেভেলপার, আমি নেক্সট জেএস ডেভেলপার এরকম নিজেকে বানানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সামনে বিপদে পড়ে যাবেন। যদি রিয়াক্ট জেএস নেক্সট জেএস একবার ফ্লপ হয়ে যায়, আগামী 2-3 বছর বা 4-5 বছর পরে নতুন কিছু আরো ইন্টারেস্টিং জিনিস চলে আসে, তখন কিন্তু আপনার আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে কি করবেন? তাহলে আপনি চেষ্টা করবেন নিজেকে সবসময় জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বলার, যে আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। তো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হলে কি হবে, আপনার সবসময় পা মাটিতে থাকবে, ঠিক আছে, আপনার কোর সবসময় স্ট্রং থাকবে। তো রিয়াক্ট আসুক, নেক্সট আসুক, ভিউ আসুক, সলিড আসুক, যা খুশি আসুক, আপনি যে কোনো সময় যখন তখন সুইচ করে যাবেন, তাই না, কারণ আপনার কোর স্ট্রং। তো এখন জব মার্কেট রিয়াক্টেড, তো সেই জন্য আমরা রিয়াক্ট শিখছি। জব পেয়ে গেলে তাহলে আমাদের আরো শেখার প্রতি আরো বেশি মোটিভেশন জাগবে, তাই না, আরো ইন্টারেস্টিং লাগবে এই বিষয়টা। তো ঠিক আছে, আজকের ভিডিওতে অনেক বেশি বকবক হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের যে প্রোগ্রামিং যেটা আমরা করছিলাম, যে কোডিং করে আমরা ওয়েবসাইট বানাচ্ছিলাম, সেটাকে নিয়ে এগিয়ে চলবো। আজকের ভিডিও এতটুকু রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।